ধনী মেয়েটি এয়ারপোর্টে একটি ছেলেকে গরিব মনে করে অপমান করেছিল, কিন্তু কয়েক ঘন্টা পর যখন সেই ছেলেই অপারেশন থিয়েটার থেকে বাইরে এলো, তখন তার সত্যতা জেনে মেয়েটির পায়ের তলার মাটি সরে গেল। বন্ধুরা, সকাল ঠিক 10টা বাজছিল এবং দিল্লির সবচেয়ে বড় ও বিখ্যাত হাসপাতাল আরিয়ান হার্ট ইনস্টিটিউটে সেদিন পরিবেশ অত্যন্ত থমথমে ছিল। হাসপাতালের ভিআইপি ফ্লোরে দেশের বড় শিল্পপতিদের মধ্যে অন্যতম বিক্রম মেহরা বারবার অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছিলেন। তার চোখে মুখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ তার 25 বছর বয়সী ছেলে আরব মেহরার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। সে হাসপাতালের ঘরে মেশিনের সাহায্যে জীবন ও মৃত্যুর মাঝখানে ঝুলছিল। ডাক্তারদের পুরো টিম উপস্থিত ছিল, কিন্তু কেউ অপারেশন শুরু করার সাহস পাচ্ছিল না। কারণ ছিল, আরাভের হার্টে এমন এক জটিল সমস্যা ছিল যার সার্জারি অত্যন্ত কঠিন ছিল। দিল্লির বড় বড় হার্ট সার্জনরাও এই অপারেশন করতে ভয় পাচ্ছিলেন। অবশেষে ডাক্তাররা বিক্রম মেহরাকে পরিষ্কারভাবে বললেন, স্যার, যদি আপনার ছেলের প্রাণ বাঁচতে পারে তবে শুধুমাত্র একজনই ডাক্তার আছেন যিনি এই সার্জারি করতে পারেন, এবং তিনি মুম্বাইতে আছেন। তার নাম হল ডক্টর আরিয়ান দেব। দুনিয়ার সেরা হার্ট সার্জনদের মধ্যে তার নাম আসে। এটা শোনার সাথে সাথেই বিক্রম মেহরা 1 সেকেন্ড সময় নষ্ট না করে আদেশ দিলেন, তক্ষুনি তাকে ফোন করো, যত টাকাই লাগুক তাকে এখানে নিয়ে এসো, শুধু আমার ছেলেটা যেন বেঁচে যায়। কয়েক মিনিটের মধ্যেই মুম্বাইতে ডক্টর আরিয়ান দেবের সাথে যোগাযোগ করা হলো। ফোনের ওপাশ থেকে এক শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর এলো, আমি চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব দিল্লি পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু সেদিন রাতেই এক বড় সমস্যা দেখা দিল। সরকার নিরাপত্তাজনিত কারণে হঠাৎ ঘোষণা করে দিল যে আগামী 2 দিন দেশের সব ফ্লাইট বন্ধ থাকবে। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ল এবং এয়ারপোর্ট সিস্টেম প্রায় অচল হয়ে গেল। মানুষ অস্থির হয়ে পড়ল, অনেক যাত্রা থমকে গেল এবং সব জায়গায় এক হট্টগোলের পরিবেশ তৈরি হল। দিল্লির হাসপাতালে বসে বিক্রম মেহরা অনবরত ফোন করছিলেন। তার গলায় আতঙ্ক পরিষ্কার শোনা যাচ্ছিল, ডাক্তার সাহেব, আমার ছেলের অবস্থা খুব খারাপ, আপনি যদি না আসেন তবে সে বাঁচবে না, আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি, শুধু আপনি যেভাবেই হোক এখানে চলে আসুন। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা রইল, তারপর ডাক্তারের কণ্ঠস্বর শোনা গেল, টাকার কথা বলবেন না, আমি একজন ডাক্তার এবং কারো প্রাণ বাঁচানো আমার কর্তব্য, কিন্তু সমস্যা হলো সব ফ্লাইট বন্ধ। তবু আমি চেষ্টা করছি, আমি হার মানব না। কিছুক্ষণ পর ডক্টর আরিয়ান দেব সাধারণ পোশাক পরে দ্রুত মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগোচ্ছিলেন। তার হাতে একটি ছোট ব্যাগ ছিল এবং চেহারায় চিন্তার ছাপ ছিল। তিনি বারবার ফোন দেখে কিছু ভাবছিলেন। তার কদম দ্রুত হচ্ছিল, যেন সময় তার বিরুদ্ধে দৌড়াচ্ছিল। যখন তিনি এয়ারপোর্টে পৌঁছলেন, তখন সেখানকার দৃশ্য দেখে তার আশা প্রায় শেষ হয়ে গেল। সব জায়গায় ভিড়, কিন্তু কোনো ফ্লাইট চলছে না। মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। স্ক্রিনে বারবার একটি মেসেজ ভেসে উঠছিল, সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ডক্টর আর্জুন দেব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখে অস্থিরতা ছিল। তিনি মনে মনে ভাবছিলেন যে যদি তিনি সময়মতো দিল্লি না পৌঁছান, তবে ওই ছেলেটির প্রাণ বাঁচানো সম্ভব হবে না। তখনই হঠাৎ এয়ারপোর্টের বাইরে একটি দামি লাক্সারি গাড়ি এসে থামল। গাড়িটি এতই চমৎকার ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকে নিজে থেকেই সেদিকে তাকাতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে এক অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারী স্বভাবের মেয়ে নেমে এলো। সে দামি পোশাক পরেছিল, চোখে কালো চশমা ছিল এবং তার পেছনে 2জন বডিগার্ড দাঁড়িয়েছিল। সে দ্রুত পায়ে এয়ারপোর্টের ভেতরে যেতে লাগল। তখনই হঠাৎ ডক্টর আর্জুন দেব তার সামনে চলে এলেন। মেয়েটি হঠাৎ থেমে গেল এবং বাঁকা চোখে তাকে দেখল। ডক্টর আর্জুন দেব বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, মাফ করবেন, আপনি কোথায় যাচ্ছেন? মেয়েটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং অত্যন্ত অহংকারী গলায় বলল, আমি দিল্লি যাচ্ছি, কিন্তু তাতে তোমার কি যায় আসে? যুবকটি তক্ষুনি জিজ্ঞেস করল, কিন্তু সব ফ্লাইট তো বন্ধ, তবে আপনি কিভাবে যাচ্ছেন? মেয়েটি হালকা হেসে বলল, আমার নিজস্ব চার্টার্ড প্লেন আছে আর আমাকে খুব জরুরি কাজে দিল্লি যেতে হবে। এটা শোনার সাথে সাথেই ডক্টর আর্জুন দেবের চোখে আসার এক হালকা ঝিলিক দেখা গেল। তিনি ধীরে থেকে বললেন, আপনি কি আমাকেও সাথে নিয়ে যেতে পারেন? আমাকেও খুব জরুরি কাজে দিল্লি যেতে হবে। মেয়েটি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার চেহারায় পরিষ্কার ঘৃণা ছিল। সে হালকা হেসে ব্যঙ্গ করে বলল, তোমার মতো মানুষ চার্টার্ড প্লেনে যাবে? তারপর সে বিদ্রূপের সুরে বলল, তোমার তো হয়তো অটো ভাড়ার টাকা জোগাড় করাও কঠিন হয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক হালকা হাসল, কিন্তু ডক্টর আর্জুন দেব চুপ রইলেন। তিনি আবার শান্ত গলায় বললেন,
দয়া করে শুনুন, আমার সত্যি খুব জরুরি কাজ আছে, একজনের জীবনের প্রশ্ন। মেয়েটি চোখ ঘুরিয়ে বলল, তোমার মতো মানুষ এমন গল্প বানিয়ে মানুষের কাছে সাহায্য চায়। কিন্তু ডক্টর আর্জনদেবের চোখে এক সত্যতা ছিল। তিনি আবার বললেন, আমি আপনার কাছে টাকা চাইছি না, শুধু সাহায্য চাইছি। মেয়েটি কিছুক্ষণ চুপ রইল। হয়তো তার ভেতরে সামান্য মানবতা জেগেছিল। সে বিরক্ত হয়ে বলল, ঠিক আছে চলো, কিন্তু মনে রেখো আমি এটা শুধু দয়া করে করছি। তারপর সে খোঁচা দিয়ে বলল, তোমার মতো গরিব মানুষ এভাবেই ভিক্ষা চেয়ে কোথাও না কোথাও পৌঁছে যাও। যুবকটি তার কথার কোনো উত্তর দিলেন না, কারণ সেই সময় তার মাথায় শুধু একটাই কথা চলছিল, কারো প্রাণ বাঁচাতে হবে। কিছুক্ষণ পরই দুজনেই চার্টার্ড প্লেনের দিকে এগিয়ে গেলেন। প্লেনে ওঠার আগে আর্জনদেব কিছুটা দূরে গিয়ে ফোন করলেন। তিনি ধীরে থেকে বললেন, হ্যালো, আমি যেভাবেই হোক দিল্লি আসছি, কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আপনি হাসপাতালের ঠিকানা আমাকে পাঠিয়ে দিন। ওপাশ থেকে তক্ষুনি উত্তর এলো, ডাক্তার সাহেব, আমরা আপনার অপেক্ষা করছি। যুবকটি ফোন কেটে দিল এবং চুপচাপ প্লেনে গিয়ে বসে পড়ল। কয়েক মিনিট পরেই চার্টার্ড প্লেন আকাশে উড়তে শুরু করল। মুম্বাই শহর ধীরে ধীরে নিচে ছোট হয়ে আসছিল, কিন্তু সেই প্লেনে বসা মেয়েটির তখনও বিন্দুমাত্র ধারণা ছিল না যে ছেলেটিকে সে গরিব মনে করে অপমান করছে, সেই ছেলেই কয়েক ঘন্টা পর তার ভাইয়ের জীবন বাঁচাতে চলেছে। আর দিল্লি পৌঁছানোর পর এমন এক সত্য সামনে আসতে চলেছে যা তার পুরো চিন্তাভাবনা বদলে দেবে। চার্টার্ড প্লেন মেঘ ভেদ করে দ্রুত দিল্লির দিকে এগিয়ে যাচ্ছিল। রাতের আকাশ শান্ত ছিল, কিন্তু সেই বিমানের ভেতরে দুটি সম্পূর্ণ আলাদা পৃথিবী বসেছিল। একপাশে সেই মেয়েটি ছিল যে তার ধন সম্পদ ও প্রতিপত্তির ওপর ভরসা করত, আর অন্যদিকে সাধারণ পোশাকে বসা আর্জনদেব, যার মনে শুধু একটাই চিন্তা ছিল, দেরি যেন না হয়ে যায়। মেয়েটি আরামে নিজের সিটে বসে ফোনে কথা বলছিল। তার চেহারায় অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বারবার কাউকে জিজ্ঞেস করছিল, পাপা, ডাক্তার কি এখনো পৌঁছাননি? ডাক্তার আসা ছাড়া অপারেশন কিভাবে হবে? ওপাশ থেকে তার বাবার গলা শোনা গেল, না মা, এখনও ডাক্তার পৌঁছাননি, আমরা তার সাথে অনবরত যোগাযোগ রাখছি, কিন্তু ফ্লাইট বন্ধ হওয়ার কারণে তিনি কিভাবে আসবেন সেটা বোঝা যাচ্ছে না। মেয়েটি গভীর দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে দিল। তার চোখে চিন্তা ছিল, কিন্তু তার সামনে বসা যুবকটিকে তার একেবারে সাধারণ মনে হচ্ছিল। সে একটুও আঁচ করতে পারেনি যে ডাক্তারের জন্য সে অপেক্ষা করছে তিনি তার সামনেই বসে আছেন। যুবকটি জানালার বাইরে তাকাচ্ছিলেন, নিচে মেঘ আর ওপরে অনন্ত আকাশ, কিন্তু তার মনে শুধু একটাই কথা চলছিল, যদি আমি সময়মতো না পৌঁছাই তবে একটি জীবন শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর তিনি ধীরে থেকে নিজের ফোন বের করলেন এবং হাসপাতালে আবার কল করলেন। তিনি সিট থেকে একটু সরে গিয়ে নিচু গলায় বললেন, হ্যালো, আমি পথেই আছি, কয়েক ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাব, আপনারা রোগীকে প্রস্তুত রাখুন। ওপাশ থেকে তক্ষুনি উত্তর এলো, ডাক্তার সাহেব, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি, শুধু দ্রুত চলে আসুন। যুবকটি ফোন রেখে দিয়ে আবার শান্ত হয়ে বসে পড়লেন। তিনি মেয়েটির দিকে তাকালেনও না, কারণ তার কোনো তর্ক বা উত্তর দেওয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না। তার কাছে সেই সময় শুধু একটা জিনিসই গুরুত্বপূর্ণ ছিল, একজন অচেনা ছেলের জীবন। কয়েক ঘন্টা পর চার্টার্ড প্লেন দিল্লির প্রাইভেট এয়ারপোর্টে নামল। বিমানের চাকা মাটিতে ছোঁয়ার সাথে সাথে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তক্ষুনি নিজের ব্যাগ তুলে দ্রুত বাইরে বেরিয়ে আসতে লাগল। যুবকটিও তার পেছন পেছন চললেন। যেমনই তারা দুজনে প্লেন থেকে নিচে নামলেন, এয়ারপোর্টের বাইরে আগে থেকেই এক চকচকে লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির পাশে ড্রাইভার ও দুজন গার্ড দাঁড়িয়েছিল। মেয়েটি বাইরে আসার সাথে সাথে ড্রাইভার তক্ষুনি এগিয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটি পেছনে না তাকিয়েই গাড়ির দিকে এগোল, কিন্তু তখনই সে একবার ঘুরে সেই যুবকের দিকে তাকালো এবং হালকা হাসি দিয়ে বলল, তো এখন তুমি এখান থেকে কিভাবে যাবে? তার গলায় সেই পুরনো অহংকার ছিল। সে আরও বলল, তোমার মতো মানুষ তো অটো বা বাসেই যাও, অবশ্য দিল্লিতে অটো পেয়েই যাবে। এতটুকু বলে সে হালকা হাসল এবং বলল, যাই হোক, তোমার কাজ হয়ে গেছে, আমি তোমাকে এখানে পৌঁছে দিয়েছি। যুবকটি শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন, কিন্তু কিচ্ছু বললেন না। তার চেহারায় কোনো রাগ ছিল না, ছিল শুধু এক শান্ত গাম্ভীর্য। মেয়েটি গাড়িতে বসে পড়ল এবং ড্রাইভারকে বলল, চলো জলদি হসপিটাল। লাক্সারি গাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই সেখান থেকে বেরিয়ে গেল। যুবকটি সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি আকাশের দিকে একবার তাকালেন এবং গভীর নিঃশ্বাস নিলেন। তারপর তিনি নিজের ফোন বের করে হাসপাতালের ঠিকানা দেখলেন। সেই সময় হঠাৎ একটি কালো এসইউভি দ্রুত সেখানে এসে থামল। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে এক লোক তড়িঘড়ি করে বাইরে এলো। সে এদিক ওদিক তাকিয়ে সরাসরি আর্জনদেবের দিকে এগিয়ে গেল। সেই লোক আতঙ্কে ভরা গলায় বলল, মাফ করবেন, আপনি কি মুম্বাই থেকে আসা ডাক্তার সাহেব? যুবকটি শান্ত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ আমি। এটা শোনার সাথে সাথেই সেই লোকের চেহারায় স্বস্তি দেখা দিল। সে তক্ষুনি সম্মানের সাথে বলল, স্যার, আমরা আপনার অপেক্ষা করছিলাম, জলদি আসুন, রোগীর অবস্থা খুব খারাপ। আর্জনদেব মাথা নাড়লেন এবং 1 সেকেন্ড সময় নষ্ট না করে গাড়িতে বসে পড়লেন। এসইউভি তক্ষুনি দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল। ওদিকে সেই মেয়েটি আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিল। হাসপাতালের ভিআইপি ফ্লোরে তার পুরো পরিবার দাঁড়িয়েছিল।
তার বাবা বিক্রম মেহরা অনবরত ডাক্তারদের সাথে কথা বলছিলেন। সবার চেহারায় চিন্তা ও অস্থিরতা ছিল। মেয়েটি দ্রুত তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করল, পাপা, ডাক্তার এসেছেন কি? বিক্রম মেহরা মাথা নেড়ে বললেন, পথে আছেন, এই তো এখনই পৌঁছে যাবেন। এমন সময়ে হাসপাতালের বাইরে একটি গাড়ি এসে থামল। হাসপাতালের স্টাফ ও ডাক্তাররা তক্ষুনি বাইরের দিকে ছুটলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সাধারণ পোশাক পরা যুবকটি গাড়ি থেকে নামলেন। হাসপাতালের ম্যানেজমেন্ট তক্ষুনি তার কাছে পৌঁছে গেল। নমস্কার ডাক্তার সাহেব, জলদি আসুন, রোগী প্রস্তুত আছে। সেই যুবক সময় নষ্ট না করে দ্রুত পায়ে অপারেশন থিয়েটারের দিকে এগোতে লাগলেন। সেই সময়ে ভিআইপি করিডোরে দাঁড়িয়ে থাকা মেয়েটির নজর হঠাৎ সেই যুবকের উপর পড়ল। সে একেবারে থমকে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে তার বাবার দিকে ঘুরে নিচু গলায় জিজ্ঞেস করল, পাপা, এই ছেলেটি কে? বিক্রম মেহরা তক্ষুনি বললেন, মা, ইনিই হলেন ডক্টর আর্জন দেব, মুম্বাই থেকে এসেছেন। ইনিই তোমার ভাইয়ের প্রাণ বাঁচাতে পারেন। এটা শোনার সাথে সাথেই মেয়েটির পায়ের তলার মাটি সরে গেল। তার মাথায় হঠাৎ এয়ারপোর্টের প্রতিটা মুহূর্ত ঘুরতে লাগল। সেই সাধারণ পোশাক, সেই শান্ত চেহারা, এই সেই ছেলে যাকে সে সারা পথ অপমানজনক কথা বলেছিল। তার দম যেন বন্ধ হয়ে আসছিল। সে নিজের মনে বিড়বিড় করে বলল, এ এ তো সেই ছেলেটি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই সময় ডক্টর আরিয়ান দেব কারো দিকে না তাকিয়ে সরাসরি অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে গিয়েছিলেন। আর এখন আগামী কয়েক ঘন্টা ঠিক করতে চলেছিল যে একটি জীবন বাঁচবে নাকি শেষ হয়ে যাবে। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হতেই পুরো হাসপাতালের ভিআইপি ফ্লোরে নীরবতা নেমে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা সবার চোখ সেই লাল বাতির উপর স্থির হয়ে গেল, যা জানাচ্ছিল যে ভেতরে সার্জারি চলছে। বিক্রম মেহরা চেয়ারে বসেছিলেন ঠিকই, কিন্তু তার হাত অনবরত কাঁপছিল। তার চোখ বারবার অপারেশন থিয়েটারের দরজার দিকে উঠে যাচ্ছিল। একজন বাবার কাছে এর চেয়ে বড় অসহায়তা হয়তো আর নেই, যে তার তরুণ ছেলে ভেতরে জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে, আর তিনি বাইরে দাঁড়িয়ে কিছুই করতে পারছেন না। ওদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা তার মেয়ে পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। তার চেহারা থেকে সেই অহংকার উধাও হয়ে গিয়েছিল, যা কয়েক ঘন্টা আগে এয়ারপোর্টে দেখা যাচ্ছিল। তার চোখের সামনে বারবার এয়ারপোর্টের সেই মুহূর্তটি ঘুরছিল, যখন সে সেই সাধারণ পোশাক পরা ছেলেটিকে ঘৃণার চোখে দেখেছিল, যখন সে বলেছিল যে তোমার মতো মানুষ ভিক্ষা চেয়ে কোথাও না কোথাও পৌঁছে যাও, আর যখন সে ভেবে নিয়েছিল যে সে কোনো সাধারণ গরিব লোক। এখন সে উপলব্ধি করছিল যে সে কোন মানুষের অপমান করেছিল। তার মনে অনুশোচনার ঝড় উঠছিল। তার এটাও মনে পড়ছিল যে চার্টার্ড প্লেনে বসার আগে সেই ছেলেটি কিছুটা দূরে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। তখন সে সেদিকে খেয়ালই দেয়নি। যদি সে তখন একটু শুনে নিত, তবে হয়তো বুঝে যেত যে সে কোনো সাধারণ মানুষ ছিল না। কিন্তু এখন সব বদলে গেছে। এখন সেই ছেলেটি অপারেশন থিয়েটারের ভেতরে তার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য লড়াই করছে। সময় ধীরে ধীরে কাটছিল। এক এক মিনিট যেন এক এক ঘন্টার মতো মনে হচ্ছিল। হাসপাতালের করিডোরে বসে থাকা সবাই চুপ ছিল। কেউ কারো সাথে কথা বলছিল না। প্রত্যেকের নজর ছিল শুধু ওই দরজার দিকে। প্রায় ৩ ঘন্টা কেটে গেল। মেয়েটির অস্থিরতা এখন আরও বেড়ে গেল। তার মনে বারবার একটাই কথা আসছিল, যদি সেই ডাক্তারের মনে আমার অপমানের কারণে কোনো রাগ থেকে থাকে। পরক্ষণেই সে নিজেকে শাসন করল, না, তিনি এমনটা করতে পারেন না। তিনি একজন ডাক্তার, এবং ডাক্তারের কাছে রোগীই সবার আগে। তার মনে ডাক্তারের প্রতি সম্মান আরও বেড়ে যেতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ অপারেশন থিয়েটারের ওপরের লাল বাতি নিভে গেল। করিডোরে বসা সবাই একসাথে দাঁড়িয়ে পড়ল। দরজা ধীরে ধীরে খুলল, এবং কয়েক সেকেন্ড পর সেই যুবক বাইরে এলেন। তিনি অপারেশনের গাউন পরেছিলেন। চেহারায় হালকা ক্লান্তি ছিল, কিন্তু চোখে সন্তুষ্টি পরিষ্কার দেখা যাচ্ছিল। বিক্রম মেহরা তক্ষুনি তার দিকে দৌড়ে গেলেন। তার গলা কাঁপছিল। ডাক্তার সাহেব, আমার ছেলে। আর্জেন দেব হালকা হাসি দিয়ে বললেন, অপারেশন সফল হয়েছে, এখন আর ভয়ের কিছু নেই, আপনার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এটা শোনার সাথে সাথেই বিক্রম মেহরার চোখে জল চলে এলো। তিনি তক্ষুনি 2 হাত জোড় করলেন, ডাক্তার সাহেব, আপনি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবার চেহারায় স্বস্তি দেখা দিল। কিন্তু সেই সময় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি চুপচাপ সেই ডাক্তারকে দেখছিল। তার মনে আনন্দের চেয়ে বেশি ছিল লজ্জা আর অনুশোচনা। কিছুক্ষণ পর ডক্টর আর্জেন দেব হাত ধুয়ে আবার বাইরে এলেন। এখন তিনি হাসপাতাল থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন। তার কাজ শেষ হয়ে গিয়েছিল। তিনি দ্রুত পায়ে করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু যেই তিনি বাইরের দরজার কাছে পৌঁছলেন, হঠাৎ পেছন থেকে একটি ডাক এলো,
ডাক্তার 1 মিনিট। ডক্টর আর্জেন দেব থেমে গেলেন। তিনি পেছনে ঘুরে দেখলেন সেই মেয়েটিই তার সামনে দাঁড়িয়ে আছে। এখন তার চেহারায় অহংকার ছিল না, তার চোখে জড়তা আর অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ড সে কিছুই বলতে পারল না। তারপর সে ধীরে থেকে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। ডাক্তার শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটির গলা বুঝে এলো। আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। করিডোরে হালকা নিস্তব্ধতা নেমে এলো। মেয়েটি মাথা নিচু করে বলল, আমি আপনাকে চিনতে পারিনি আর আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি আপনাকে আপনার পোশাক দেখে বিচার করেছিলাম এবং গরিব ভেবে অপমান করেছি। আমি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছি। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আপনি যদি সেই সময় আমার কথার জবাব দিতেন তবে হয়তো আমি লজ্জায় মাটির সাথে মিশে যেতাম, কিন্তু আপনি কিছু বলেননি আর তাও আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছেন। কিছুক্ষণ সেখানে পুরো নীরবতা রইল। ডক্টর আর্জুন দেব দীর্ঘশ্বাস নিলেন। তারপর তিনি শান্ত গলায় বললেন, হ্যাঁ, আমার মনে আছে আপনি কি বলেছিলেন। মেয়েটির মাথা আরও নুয়ে পড়ল। ডাক্তার আরও বললেন, আপনি আমাকে গরিব বলেছিলেন, ভিক্ষুক বলেছিলেন আর এটাও বলেছিলেন যে আমি অটো করে চলে যাব। মেয়েটির চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু ডাক্তারের গলায় রাগ ছিল না। তিনি বলতে থাকলেন, সেই সময় আমি আপনাকে জবাব দিতে পারতাম, কিন্তু সেই সময় আমার সামনে একটিই জিনিস ছিল, একজন রুগী যার জীবন বিপন্ন ছিল। তিনি হালকা হাসি দিয়ে বললেন, আর সত্যি বলতে আমি আপনার কাছে কৃতজ্ঞও বটে। মেয়েটি অবাক হয়ে মাথা তুলল। ডাক্তার বললেন, আপনি যদি আমাকে আপনার চার্টার্ড প্লেনে জায়গা না দিতেন তবে হয়তো আমি সময় মতো এখানে পৌঁছতে পারতাম না। আর যদি আমি সময় মতো না পৌঁছতাম তবে আজ আপনার ভাইয়ের অবস্থা কি হতো সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। মেয়েটির চোখের জল আর থামছিল না। সে 2 হাত জোর করল। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। আজ আমি বুঝতে পারলাম যে মানুষের দাম তার পোশাকে নয়, তার কাজে হয়। ডাক্তার কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি হালকা হেসে বললেন, ভুল সব মানুষেরই হয়, কিন্তু যে মানুষ নিজের ভুল স্বীকার করে নেয় সেই হল আসল মানুষ। তিনি বললেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। মেয়েটির চোখে স্বস্তি ফুটে উঠল। ডাক্তার শেষবারের মতো তার দিকে তাকালেন এবং বললেন, শুধু একটি কথা মনে রাখবেন, কখনো কোনো মানুষকে তার পোশাক বা অবস্থা দেখে বিচার করবেন না, কারণ পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় পরিচয় হল মানবতা। এতটুকু বলে ডক্টর আর্জুন দেব ঘুরে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে হাসপাতালের গেটের দিকে হাঁটতে লাগলেন। ডক্টর আর্জুন দেব হাসপাতালের করিডোর দিয়ে ধীরে ধীরে বাইরের দিকে এগোচ্ছিলেন। তার কদম শান্ত ছিল, যেন তিনি শুধু নিজের কাজ করেছেন এবং এখন সামনে এগিয়ে যেতে চান। কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখে অনুশোচনা, সম্মান আর এক অদ্ভুত কৃতজ্ঞতা একসাথে দেখা যাচ্ছিল। কয়েক ঘন্টা আগে পর্যন্ত যে মানুষটিকে সে ঘৃণার চোখে দেখেছিল, আজ সেই মানুষটিই তার ভাইয়ের জীবন বাঁচিয়ে চলে যাচ্ছেন। হাসপাতালের গেট পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ডক্টর আর্যন দেব একবারও পেছনে ফিরে তাকালেন না। তার জন্য এটা প্রথমবার ছিল না। তার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছিল যখন মানুষ তাকে তার সাধারণ পোশাক দেখে বিচার করেছিল, কিন্তু তিনি সবসময় একটি কথাই শিখেছিলেন, যে মানুষকে নিজের কাজ দিয়ে জবাব দেওয়া উচিত, কথা দিয়ে নয়। ওদিকে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা মেয়েটি এখনও সেই জায়গাতেই দাঁড়িয়েছিল। তার বাবা বিক্রম মেহরা ধীরে ধীরে তার কাছে এলেন। তিনি মেয়ের কাঁধে হাত রাখলেন এবং শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? মেয়েটির চোখ ভিজে এলো। সে ধীরে থেকে বলল, পাপা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বিক্রম মেহরা অবাক হয়ে তার দিকে তাকালেন। তখন মেয়েটি এয়ারপোর্ট থেকে শুরু করে চার্টার্ড প্লেন পর্যন্ত পুরো ঘটনা তার বাবাকে খুলে বলল। কিভাবে সে সেই ডাক্তারের হাসি উড়িয়েছিল, কিভাবে তাকে গরিব ভেবে অপমান করেছিল, আর কিভাবে তিনি কিছু না বলে সব সহ্য করে গেলেন। সব শোনার পর কিছুক্ষণের জন্য বিক্রম মেহরাও চুপ হয়ে গেলেন। তারপর তিনি ধীরে থেকে বললেন, মা, জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে কখনো কোনো মানুষকে তার পোশাক বা তার অবস্থা দেখে বিচার করবে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে সাধারণ দেখায়, কিন্তু ভেতর থেকে অনেক বড় হয়। মেয়েটি মাথা নিচু করে নিল। তার মনে একটাই কথা চলছিল, যে আজ যদি সেই ডাক্তার নিজের অপমানকে মনে রাখতেন তবে হয়তো তার ভাই আজ বেঁচে থাকত না। সেই সময় নার্স এসে বললেন, স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। এটা শোনার সাথে সাথেই পুরো পরিবার তক্ষুনি ঘরের দিকে ছুটল। আরব মেহরা এখন ধীরে ধীরে চোখ খুলছিল। মেশিনের শব্দ এখন আর ভয়ের মনে হচ্ছিল না। ডাক্তাররা জানালেন যে সার্জারি পুরোপুরি সফল হয়েছে এবং এখন আর বিপদের কোনো কারণ নেই। বিক্রম মেহরা তার ছেলের হাত ধরে ফেললেন। তার চোখে আনন্দের জল ছিল।
তিনি মনে মনে সেই ডাক্তারের জন্য দোয়া করলেন, যিনি কোনো পরিচয়, কোনো অহংকার ছাড়াই শুধু নিজের কর্তব্যের জন্য এত বড় কাজ করলেন। ওদিকে হাসপাতালের বাইরে ডক্টর আরজান দেব নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন। তার চেহারায় সেই শান্ত ভাব ছিল, যেন তার কাছে এসব কোনো বড় ব্যাপার নয়। তিনি আকাশের দিকে তাকালেন এবং গভীর দীর্ঘশ্বাস নিলেন। আরও একটি জীবন বেঁচে গেল। সেই সময় পেছন থেকে দৌড়ে আসার পায়ের শব্দ পাওয়া গেল। ডাক্তার ঘুরলেন। সেই মেয়েটি আবার তার সামনে দাঁড়িয়েছিল। এবার তার নিঃশ্বাস দ্রুত বইছিল, যেন সে খুব দ্রুত দৌড়ে এসেছে। সে কয়েক সেকেন্ড ডাক্তারকে দেখল এবং তারপর ধীরে থেকে বলল, ডাক্তার, আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই। ডাক্তার হালকা হাসি দিয়ে বললেন, ধন্যবাদের প্রয়োজন নেই, আমি শুধু নিজের কাজ করেছি। মেয়েটি গম্ভীর গলায় বলল, না, আপনি শুধু একটি সার্জারি করেননি, আপনি আজ আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাও দিয়েছেন। কয়েক মুহূর্ত নীরবতার পর সে বলল, আজ আমি বুঝতে পারলাম যে মানুষের আসল পরিচয় তার পোশাক বা টাকা দিয়ে নয়, বরং তার মন এবং তার কাজ দিয়ে হয়। ডাক্তার তার কথা শুনলেন এবং হাসলেন। তারপর তিনি বললেন, আপনি যদি এই কথাটি সত্যিই বুঝতে পারেন, তবে ভাববেন আজকের সার্জারি সত্যিই সফল হয়েছে। মেয়েটির চোখে এবার লজ্জা নয়, বরং সম্মান ছিল। ডাক্তার গাড়ির দরজা খুললেন এবং বসতে যাচ্ছিলেন, কিন্তু বসার আগে তিনি একটি শেষ কথা বললেন, মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, মানবতা। এতটুকু বলেই তিনি গাড়ির দরজা বন্ধ করলেন। গাড়ি ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। মেয়েটি সেখানেই দাঁড়িয়ে সেই গাড়িটিকে দূরে যেতে দেখছিল। সেদিন সে শুধু তার ভাইয়ের জীবন ফেরত পায়নি, বরং সে জীবনের সবচেয়ে বড় সত্যটিও পেয়ে গিয়েছিল। কখনো কখনো যাকে আমরা সাধারণ ভেবে ভুল করি, সেই মানুষটি আসলে সবচেয়ে অসাধারণ হয়। বন্ধুরা, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন। যদি আপনি ডক্টর আরিয়নের জায়গায় হতেন এবং অপারেশনের আগে জানতে পারতেন যে যেই মেয়েটি আপনাকে অপমান করেছে সেই রুগীটি তারই ভাই, তবে আপনি কি করতেন? আপনিও কি এভাবেই মানবতা দেখাতেন এবং সেই ছেলেটির অপারেশন করে তার প্রাণ বাঁচাতেন, নাকি অপমানের কথা মনে রেখে প্রতিশোধের নেশায় সেই কেস ছেড়ে দিতেন? আরেকটি প্রশ্ন, অপারেশনের পর যখন সেই মেয়েটি ক্ষমা চাইল, তখন ডক্টর আরিয়ান তাকে ক্ষমা করে দিলেন। আপনাদের কি মনে হয়, আরিয়ান কি সঠিক কাজ করেছেন, নাকি তাকে একটু শিক্ষা দেওয়া উচিত ছিল? যদি আপনি আরিয়ানের জায়গায় হতেন, তবে আপনার সিদ্ধান্ত কি হতো? আপনার মতামত এবং মনের কথা কমেন্টে অবশ্যই লিখুন। বন্ধুরা, আমি আপনাদের সব কমেন্ট পড়ি এবং আপনাদের এই কমেন্টের অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে আপনার নাম ও শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থন অনুভব করতে পারি। তো চলুন, আবার দেখা হবে অন্য একটি হৃদয় ছোঁয়া সত্য গল্পের সাথে।